নমস্কার, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকের এই আলোচনাতে কৌটিল্যের বিদেশ নীতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। তো কৌটিল্যকে নিয়ে আলোচনার একটু প্রয়োজনীয়তা বর্তমান যে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট বা যে পরিস্থিতি, তাতে করে বিশেষ করে প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ সকল দেশ কিন্তু সবাই সবার স্বার্থের দিকে বা সবাই সবার স্বার্থটা বুঝে নেওয়ার চেষ্টা করছে। কে কার বন্ধু সেটা কিন্তু এখানে খুব একটা স্থায়িত্ব পাচ্ছে না। আমরা দেখছি যে বিশ্ব রাজনীতি যেভাবে যুদ্ধ বাস বা যুদ্ধের পরিস্থিতির ভিতরে আছে, তার কারণ এরকম একটা পরিস্থিতি সাধারণত মানে নিজের দেশের স্বার্থই এখানে শেষ কথা, অন্য কোনো মানবিকতা বা অন্য কোনো বিষয় এখানে নেই। তার কারণ যেভাবে আমেরিকার নীতি বা যেভাবে বিশ্ব রাজনীতি যেভাবে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে রাষ্ট্রতত্ত্বের কথা বিশেষ করে এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে বাস্তববাদ। বাস্তববাদটা কি? বাস্তববাদটা হচ্ছে জাতীয় স্বার্থই সব থেকে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের ক্ষমতাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং তার থেকে যেটা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ক্ষমতা, নিজের দাদাগিরিকে প্রতিষ্ঠা করা এবং ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থই শেষ কথা, অন্য কোনো কথা খুব একটা বেশি গুরুত্ব পায় না বাস্তববাদী তত্ত্বের ক্ষেত্রে। এবং এই বাস্তববাদী মানে যে তথ্য বা যেভাবে বাস্তববাদ বিশ্ব রাজনীতির ক্ষেত্রে প্রতিষ্ঠিত, ঠিক তেমনই কথা কৌটিল্য কিন্তু অনেক আগেই বলে গেছে। আগে আপনাদের জানতে হবে যে কৌটিল্য কে। প্রাচীন ভারতে সেই সময় খ্রিস্টপূর্ব 345 খ্রিস্টপূর্বাব্দে মহাপদ্মনন্দ নামে একজন রাজা, যিনি নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। আর এই নন্দ বংশের শেষ যিনি সম্রাট বা সম্রাট মানে যে রাজা, তিনি গেলেন ধনানন্দ। এই ধনানন্দকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটা মগধ নামক একটা জায়গায় বা স্থানে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং এই সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কৌটিল্য। কৌটিল্য বা চন্দ্রগুপ্ত বা কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের মহামন্ত্রী বা মানে মুখ্যমন্ত্রী বা প্রধান পরামর্শদাতা বলা যেতে পারে। এবং এই কৌটিল্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো এই কৌটিল্য যে বইটা লিখছেন এই সময়, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। যে আলোচনাটা আমি আজকে করছি এটা অর্থশাস্ত্রের উপরে ভিত্তি করে, এবং অর্থশাস্ত্রে কৌটিল্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। এবং অর্থশাস্ত্র তিনি কখন লিখছেন? খ্রিস্টপূর্ব 321 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, এবং খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর কোন একটা সময়, কোন একটা সময়ে কিন্তু এই অর্থশাস্ত্র নামক পুস্তকটি লিখছেন কৌটিল্য। এবং কৌটিল্য এই যে পুস্তক 1905 খ্রিস্টাব্দে শ্যাম শাস্ত্রী কিন্তু আবিষ্কার করছেন। এবং কৌটিল্যের সব থেকে গুরুত্বপূর্ণ এই পুস্তকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গেছেন, সেটা আজও কিন্তু দৃষ্টান্ত স্বরূপ। এবং তার বিদেশ নীতি আলোচনা করার ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে কৌটিল্য প্রথমে রাষ্ট্রকে কিভাবে দেখছেন। এবং এক্ষেত্রে কৌটিল্য কিন্তু রাষ্ট্রীয় যে সার্বভৌমিকতা, যে সার্বভৌমত্ব রাষ্ট্রের, সেটা কিন্তু 7টি উপাদানের কথা বলছেন: রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, মিত্র, কোষ, এরকম 7টা উপাদানের কথা বলছেন। এবং তিনি বলছেন যে রাজাকে তিনি একটা বিশেষ উপাদানে বা বিশেষ নামে অভিহিত করছে, নামটা হচ্ছে বিজিগীষু। বিজিগীষু সেই রাজা যিনি সদ্গুণ বিশিষ্ট, যিনি সার্বভৌমত্বে বিশিষ্ট, এবং যিনি সাম, দান, ভেদ, দণ্ড, এই চতুর্মিষ্ট নীতিকে, এই 4 রকম নীতিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তিনি হচ্ছেন এই বিজিগীষু। এবং কৌটিল্যের এই বিদেশ নীতিতে
বিজিগীষু রাজাকে পরিকল্পনা করে কিন্তু পরিচালিত। আমরা সেই আলোচনা আসবো, তার আগে আরো একটা কথা বলি যে কৌটিল্যের বিদেশ নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা রয়েছে মানে দ্বন্দ্বের কথা তিনি বলছেন। কৌটিল্যের যে বাস্তববাদীদের সাথে তুলনা করা হয়, তার একটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই দ্বন্দ্বের জায়গাটা। দ্বন্দ্বের ক্ষেত্রে কিন্তু কৌটিল্য যে রাজদণ্ডের কথা বলছেন, শাস্তি বিধানের দণ্ডের কথা বলছেন, এবং শেষে বলছেন সৈন্যবাহিনীর বিন্যাস কেমন হওয়া দরকার, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সৈন্যবাহিনী লাগে, এবং কিভাবে দমন পীড়ন হোক বা যে কোনো উপায়ে রাষ্ট্রের যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা কৌটিল্যের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এই দণ্ডনীতিকে যে রাজা ব্যবহার করতে পারবেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক বা বৈদেশিক ক্ষেত্রে হোক, তার উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে সেই রাজাই কিন্তু সফল। কৌটিল্য একথা বলে। এবং কৌটিল্যের যে বিদেশনীতির ক্ষেত্রে যে বিজিগীষু যে কথা বলছিলাম, যে বিজিগীষু রাজা, এই বিজিগীষু রাজার ক্ষেত্রে কৌটিল্য বলছেন যে রাজা কিন্তু এই বিজিগীষু রাজার কে পরিকল্পনা করে তিনি কিছু কথা বলছেন, যে রাজার কূট চক্রের কথা বলছেন। এই কূট চক্রের প্রথমে মানে রাজার যে সম্মুখ স্থলে মানে সামনের দিকে প্রথমে থাকছে রাজার মানে 5 জন রাজা থাকবে। এই 5 জন রাজাকে রাজার পরেই থাকছে শত্রু রাজা। শত্রু রাজা, দেখুন এটা কিন্তু ঠিকই যে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র সবসময় কিন্তু শত্রু। আমরা চীন, বাংলাদেশ মিত্র ছিল, সেও একটা শত্রুতার দিকে যাচ্ছে, মানে পার্শ্ববর্তী রাজাকে সবসময় শত্রু হিসেবে উপস্থিত করছেন কৌটিল্য। এবং তার পরবর্তী যে রাজা তাকে মিত্র বলছে। তারপর রাজা বলছেন যে তারপরে যে রাজার অবস্থান থাকছে সেই রাজা হচ্ছে শত্রুর মিত্র। তারপরে কে থাকছে মিত্রের, মানে প্রথমে মিত্র, তারপর শত্রু, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে শত্রু, প্রথম শত্রু, মানে বিজিগীষু রাজার সম্মুখে প্রথমেই শত্রু, তারপর হচ্ছে মিত্র, তারপর হচ্ছে শত্রুর মিত্র, তারপর মিত্রের মিত্র, এবং তারপর শত্রুর মিত্রের মিত্র। এই হলো 5 জন রাজা তার সামনে, আর তার পিছন দিকে 4 জন। একজন পাঞ্চিগ্রহ, আকারান্ত, পাঞ্চিগ্রহ সার এবং আকারান্ত সার। রাজার যে সম্মুখবর্তী যে 5 জন রাজা থাকছেন, এই 5 জন রাজার প্রথম জন মিত্র, মানে তিনি সবসময় মানে প্রথমে শত্রু, প্রথমে হচ্ছে শত্রু, এবং এই শত্রু রাজা সম্বন্ধে কৌটিল্য সবসময় সতর্ক থাকার কথা বলছে। এবং এই শত্রু কিন্তু যে কোনো ভাবে বর্ষা আনার কথা বলছে। বর্ষা আনার ক্ষেত্রে বা এই যে কিভাবে নীতি নির্ধারণ হবে বা এই সমস্ত রাজার সাথে কৌটিল্য কিভাবে ব্যবহার করবে, সে কথা বলার আগে কৌটিল্য কিন্তু আরো একটা রাজার কথা বলে, মধ্যম রাজা, যিনি বিজিগীষু এবং তার শত্রু উভয়কে সাহায্য করতে পারেন বা উভয়ের কাছে সাহায্য নিতেও পারেন। আরেকটা রাজার কথা বলছেন, যিনি উদাসীন রাজা। এই উদাসীন রাজা হচ্ছে যিনি বিজিগীষু, শত্রু, তার মিত্র রাজা উভয়কে সাহায্য করতে পারবে, তাদের কাছে সাহায্য নিতেও পারেন। অধিক বলবান একজন রাজা, তবে উদাসীন রাজা। এই প্রথম 5 জন রাজা, যে কৌটিল্য এবং তার সম্মুখে 5 জন, পার্শ্ববর্তী 4 জন, কিন্তু 10 রাজা মণ্ডল। এবং এই 10 রাজা মণ্ডল বা যে মধ্যম রাজা এবং তার সাথে যে উদাসীন রাজা, এদেরকে মিলে 12 রাজমণ্ডলের কথা কৌটিল্য কল্পনা করছে। এই জিনিসটা আগে আমাদের বোঝা উচিত। এবং এইটার মধ্যে কিন্তু কৌটিল্যের যে বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, এবং এটাকে আমি একটু ব্যাখ্যা করছি। যে ব্যাখ্যাটা কি, কৌটিল্যের বিদেশ নীতির কিন্তু আরো এটাও বলছে 6টি নীতির কথা বলছে। শান্তির কথা বলছে, নিরপেক্ষতার কথা বলছে, যুদ্ধের কথা বলছে, অগ্রসরের কথা বলছে। এবং তিনি শান্তি, যুদ্ধ, অগ্রসর, নিরপেক্ষতা, এই 6টা নীতির কথা তিনি বলছেন। এবং মিত্র, যাই হোক, এই 6টি নীতির কথা তিনি বলছেন। এবং কৌটিল্য এইখানেই এই কূটচক্রের মধ্যে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে কে কার মিত্র হওয়া উচিত। মিত্র তো পার্শ্ববর্তী রাজা, শত্রু সবসময় শত্রু। কৌটিল্য সীমান্তবর্তী রাষ্ট্রকে সবসময় শত্রু বলেছে। এবং এই শত্রুকে দমন করে, এই শত্রু যদি কৌটিল্যের থেকে অধিক বলবান হয়, তাহলে কৌটিল্য বলছেন যে অন্য কোনো রাজার কাছ থেকে মিত্রের কাছে সাহায্য নেবার, বা মিত্র যদি তার শত্রুর থেকে আরো ক্ষীণ হয়, সেক্ষেত্রে কিন্তু কৌটিল্য এটা বলছে যে সেই রাজাকে তার খারাপ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে, এবং সবসময় তার প্রতি একটা এমন মনোভাব দেখাতে হবে যাতে করে সে যেন মনে করে সে তার প্রতি, বিজিগীষু রাজা তার প্রতি অনুগত, এবং তাকে তার
আহ, তার প্রতি বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করতে হবে এবং সময় মতো তার উপরে তার খারাপ সময় আক্রমণ করতে হবে, এমনটাই কৌটিল্যের ধারণা। কৌটিল্য শত্রু রাজাকে যদি মানে অধিক মানে বলহীন হয়, তাহলে কিন্তু কৌটিল্য বলছেন যে অবশ্যই রাজাকে বা বিজিগীষু রাজাকে সেই রাষ্ট্র দখল করে নেওয়া দরকার। এই ক্ষেত্রে কৌটিল্য কিন্তু আবার বলছেন যে বিজয় কিন্তু তিন রকমের কথা বলছেন কৌটিল্যকার। একটা হচ্ছে যে ধর্ম বিজয়, লোভ বিজয়, অসুর বিজয়। ধর্ম বিজয়ের পথেই কৌটিল্য সবসময় রাজাকে উৎসাহ দিচ্ছেন। ধর্ম বিজয় হচ্ছে যে মানে শুধুমাত্র আনুগত্য এনে বা মানে তিনি পার্শ্ববর্তী রাজা বা শত্রু রাজাকে আনুগত্য এনে বা তার প্রতি একটা সন্ধি করে সন্তুষ্ট থাকছেন বা ন্যূনতম কোনো কিছু করে সন্তুষ্ট দখল করে। আর হচ্ছে লোভ বিজয়, যিনি রাষ্ট্র দখল করছেন এমনকি রাজার সমস্ত সম্পত্তিকে হরণ করে নিচ্ছেন, সবকিছুকে দখল করে, এটা হচ্ছে লোভ বিজয়। আর একটা বিজয়ের কথা যেটা হচ্ছে অসুর বিজয়। এই সবকিছু দখল করে নেওয়ার পর তার রাজার এমনকি সেই শত্রু রাজার স্ত্রী পুত্র সহ দখল করে নিয়ে এবং সেই রাজাকে মৃত্যু পর্যন্ত দিয়ে, এটাকে অসুর বিজয়ের কথা বলছে। কৌটিল্য ধর্ম বিজয়ের কথা বলেছেন এবং কৌটিল্য সবশেষে যেটা বলছেন যে একটা বিশ্ব বিজয়ের কথা বলছেন, সমস্ত বিশ্বটাকে দখল করার কথা বলছেন এবং এই দখলের ক্ষেত্রে তিনি প্রতি পদক্ষেপ অগ্রসর হওয়ার কথা বলছেন। যখনই মিত্র রাজার মৃত্যু মানে শত্রু রাজার মৃত্যু হচ্ছে, পার্শ্ববর্তী যে রাজা তার মিত্র ছিল সেই রাজাকে তিনি পরবর্তী শত্রু হবে, এটা স্বাভাবিক ব্যাপার এবং এটা কৌটিল্যের মত অনুযায়ী এবং সেই মতো তাকে পদক্ষেপ নিতে হবে। এবারে কৌটিল্য এখানে একটা সতর্কবাণী করছে যে মধ্যম রাজা সম্বন্ধে। মধ্যম রাজা সম্বন্ধে কৌটিল্য সবসময় বলছেন যে সতর্ক থাকা দরকার, যে তার প্রতি লক্ষ্য রাখা দরকার গুপ্তচরের মাধ্যমে যে কোনো ভাবে, যে কোনো সেই রাজা যেন তার বিপরীতে না চলে যায়, সেই রাজা যেন তার বিরুদ্ধ আচরণ না করে বা অন্য কোনো রাজার সাথে সে সন্ধি বা মিত্রতার বন্ধনে আবদ্ধ হচ্ছে কি তার গতিবিধির দিকে লক্ষ্য রাখার কথা কিন্তু বলেছেন। এই মধ্যম রাজার প্রতি এই সতর্কবাণী তিনি করেছেন এবং কৌটিল্য এইভাবে ধীরে ধীরে মানে সমস্ত রাষ্ট্রকে দখল করার কথা বলছেন এবং এখানে কৌটিল্য কিছু গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন যে যদি যুদ্ধ এবং শান্তি, যুদ্ধের থেকে যদি শান্তি শ্রেয় হয় বা শ্রেষ্ঠ হয়, তাহলে শান্তিকে মানে শান্তিকে অবলম্বন করা উচিত। মানে কৌটিল্য বলার চেষ্টা করেন শত্রুরা যদি শক্তিশালী হয় আর শত্রুরা যদি আক্রমণ না করেন বা আক্রমণ করার সম্ভাবনা কম থাকে, তাহলে কিন্তু মানে শান্তির ভান করে বা শান্তি বজায় রাখার আর মতো একটা মনোভাব নিয়ে অপেক্ষা করা সেই শক্তিশালী শত্রু রাজার খারাপ সময়ের জন্য, এমনই বলছেন। এমন বলছেন যে যুদ্ধ এবং নিরপেক্ষতা যদি দুরকম অপশন থাকে সেই রাজার ক্ষেত্রে, সবসময় নিরপেক্ষতার নীতিকে অবলম্বন করার কথা বলছেন। কেন বলছেন নিরপেক্ষতার নীতি অবলম্বন করার? এটাই বলছেন যেহেতু রাজা সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করছেন যে এই মুহূর্তে আমার পক্ষে যুদ্ধ শ্রেয় নয় বা শত্রু রাজা আমার থেকে শক্তিশালী বা আমার পক্ষে যুদ্ধ এই মুহূর্তে হানিকর, সেই জন্যই কিন্তু বলছেন। কারণ তিনি বিশ্ব বিজয়ের কথা বলছেন। কৌটিল্য কিন্তু বলছেন যে সবসময় নিরপেক্ষ থাকতে বা শান্তি বা সন্ধি স্থাপন করতে। এবং কৌটিল্য মিত্রের প্রতিও কিন্তু লক্ষ্য রাখতে বলেছেন যে মিত্র কোন রকম ভাবে শত্রুর সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে বলেছেন, যে মিত্র তার আনুগত্যকে অস্বীকার করছে কিনা এবং সেই ভেবে এবং যুদ্ধ অগ্রসর হওয়ার আগে কিন্তু সবসময় সতর্কবাণী করছেন যে সৈন্যবাহিনী কেউ মানে অভ্যন্তরীণ কোনো কেউ বিদ্রোহ ঘোষণা করে বা কোনো রকম ভাবে তার আনুগত্যকে অস্বীকার করে কিনা, এটাও কৌটিল্য বলছেন। এবং কৌটিল্য সেই সাথে এটাও বলছেন যে কৌটিল্য ভূখণ্ড লাভকে, বন্ধু লাভ আর সোনা লাভ থেকে ভূখণ্ড লাভকে আগে রাখেন। ভূখণ্ড থাকলে মানে সেনা এবং বন্ধু দুটোই তার লাভ হবে। এবং তিনি নিরপেক্ষতাকে অবলম্বন করার কথা যেটা আমি বলছিলাম, তার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি বাস্তব অভিজ্ঞতা। যেহেতু এই চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রথম সম্রাট ছিলেন, একজন প্রথম সম্রাট তো সেই আগ্রাসী নীতি নিতে পারে না, সেই জন্য তিনি সাবধানে পা আগানোর জন্য এটা বলছেন। এবং কৌটিল্যের এক্ষেত্রে একটা কথা বলে রাখা, কৌটিল্য কেন এই বইটা লিখলেন, তার কারণ হচ্ছে বৌদ্ধ আর জৈনদের একটা ধিক্কার, মানে যেহেতু হিন্দু ব্রাহ্মণ উপনিষদ বেদ যে সমস্ত আর কি ধর্মগ্রন্থ রয়েছে, এই ধর্মগ্রন্থে রাষ্ট্র এবং রাষ্ট্রের উৎপত্তি বা রাষ্ট্রীয় সার্বভৌমিকতা সেভাবে কোনো স্পষ্ট ধারণা কিন্তু সেভাবে নেই।
সেখানে কৌটিল্য এই বৌদ্ধ জৈনদের যে সমালোচনা, যে বিরূপ মনোভাব হিন্দু ধর্মশাস্ত্র বা হিন্দুদের প্রতি, এই জন্য তিনি একটা এই যে গ্রন্থ লিখেছেন, এবং এই গ্রন্থের এই যে অর্থশাস্ত্র যে বইটা তিনি লিখেছেন এবং লিখে তার একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি হিন্দু রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন। যাই হোক, বিদেশ নীতির ক্ষেত্রে কৌটিল্য আরো কিছু গুরুত্বপূর্ণ কূট কথাবার্তা বলছেন। কৌটিল্য উদাসীন রাজার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কথা, উদাসীন রাজা যিনি, তার প্রতি কৌটিল্য সতর্ক দৃষ্টি রাখার কথা বলেছেন, এবং উদাসীন রাজার ক্ষেত্রে কিন্তু সাহায্য নেওয়ারও কথা বলছেন তিনি। কারণ এই উদাসীন রাজা সব থেকে শক্তিশালী রাজা, এবং কৌটিল্যের একটা মানে অঙ্কগতভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে এই যে কূট চক্রের যে ধারণা দিচ্ছে, দশ রাজমণ্ডল বা দ্বাদশ রাজমণ্ডল, 4 সারি রাজ্যের কথা বলছে বিজুগিষু, শত্রু, এবং সেই সাথে সাথে উদাসীন মধ্যম, এই প্রত্যেক সারিতে 3 জন করে রাজার কথা বলছেন। যেমন বিজিগিষু, তার মিত্র এবং মিত্রের মিত্র, শত্রু তার মিত্র, মিত্রের মিত্র। তৃতীয় সারিতে যে মধ্যম রাজা, তাহলে মধ্যম রাজার মিত্র, মিত্রের মিত্র। আর উদাসীন রাজা, উদাসীন রাজার মিত্র, উদাসীন রাজার যে মিত্র, মিত্রের মিত্র। এই 4 সারিতে 3 জন করে রাজা, মোট 12 জন রাজা। এবং এই 12 জন রাজার কিন্তু 12 × 6 তাহলে 72টি উপাদান রয়েছে। তার কারণ হচ্ছে রাজা নিজে এবং সেই সাথে তার 6টি যে উপাদান নিয়ে কিন্তু সার্বভৌম রাজার সৃষ্টি হয়। এবং এই এই ধীরে ধীরে এই যে একে নীতিকে অবলম্বন করে বিশ্ব বিজয়ের কথা বলছেন। এবং কৌটিল্য দেখছেন যদি তার শত্রু রাজা না থাকে তাহলেও কিন্তু তাকে অগ্রসর হতে হবে সামনে, এবং মিত্র যে রাজ্য রয়েছে সেগুলো কিন্তু তাকে দখল করতে হবে, দখল করে বিশ্ব জয়ের দিকে তাকে অগ্রসর হতে হবে। এটা কৌটিল্যের যে হিন্দু রাষ্ট্রের যে ধারণা, বা তিনি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলছেন, তার এই বিদেশ নীতির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং বর্তমান সময়ে ঠিক তেমনই হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রকে দখল করার চেষ্টা করছে, তার আধিপত্য বা সম্প্রসারণ যে নীতি দেখা যাচ্ছে, যে বিশেষত আমেরিকার যে সম্প্রসারণশীল নীতি। তো বর্তমান সময়ে কৌটিল্যকে স্মরণ করা খুবই প্রয়োজনীয়। এবং অনেকে বলতে পারেন যে এ কথা তো পাশ্চাত্য রাষ্ট্র চিন্তায়, যেমনটা ম্যাকিয়াভেলি বলে গেছে। আচ্ছা, ম্যাকিয়াভেলি অনেক পরে বলেন, তার অনেক আগে কিন্তু কৌটিল্য বলে, অথচ কৌটিল্যকে ম্যাকিয়াভেলির সাথে তুলনা করা হয়। কারণ কৌটিল্যের যে দ্বন্দ্ব ধারণা, যে ক্ষমতার যে কন্ট্রোল, যে তার নিয়ন্ত্রণ ধারণা, সেই নিয়ন্ত্রণ ধারণার ক্ষেত্রে কিন্তু ম্যাকিয়াভেলির যে পাওয়ারের বা ক্ষমতার ধারণা, সেটা কিন্তু অনেকটা মানে তুলনা করা যায়, বা অনেকটা মানে একই রকম। এই জন্য তাকে এই পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে তাকে তুলনা করা হলেও কিন্তু আসলে কৌটিল্যকে তো অনেক আগেই বলে গেছেন। এবং এই বইটা 1905 সালে অর্থশাস্ত্র বইটা শ্যাম শাস্ত্রী আবিষ্কার করেন।